ঈদ উপলক্ষে শুরু হয়েছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর থেকে বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। অনলাইনে বিড়ম্বনা এড়াতে টিকিট নিশ্চিত করতে কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। এদিকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। সার্ভারে চাপ কমাতে বিক্রি হচ্ছে 2 শিফটে। মঙ্গলবার ভোর থেকেই গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার আগাম টিকিট প্রত্যাশী মানুষের দীর্ঘ লাইন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগেভাগেই টিকিট নিশ্চিত করতে ভিড় করেন যাত্রীরা। নারী ও পুরুষের জন্য রাখা হয় আলাদা লাইন। সকাল 8টা থেকে 13 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। পর্যায়ক্রমে 9 মার্চ পর্যন্ত 19 মার্চের টিকিট বিক্রি করা হবে। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে অনলাইনে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। 17 মার্চ পর্যন্ত সিট দেখালেও 18 মার্চ রাত 8টার পর বিক্রি বন্ধের তথ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। 17 তারিখ পর্যন্ত সিট আছে এবং 18 তারিখে রাত 8টার পরে কোনো সিট হবে না, মানে সিট হবে না বলে বিক্রি হবে না, রাত 8টা অবধি টিকিট বিক্রি হবে। আপনারা মেয়ে মানুষ, তো আপনারা যে 4জন 5জন পর একজন ঢোকেন, ঢুকে আপনার টিকিট নিয়ে যান না, ওনারা লেট করবে না, আমাদের এখনো লাগবে কেন? আমি আইসা অনেকক্ষণ সিরিয়াল ধরেছিলাম, এইমাত্র হাতে টিকিট পেলাম, অনেক খুশি লাগতেছে। ঈদে বাসায় যাব। মহিলা তো 3-4 জন, তাহলে দুজনের পরে একজন মহিলা দিবেন না আপনি? সবাই 19 তারিখে বাড়িতে যাইতে চায়, সবাই কি আপনি বাড়াইতে পারবেন? ট্রেনেও ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সম্ভাব্য ঈদ 21 মার্চ ধরে অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। সার্ভার জটিলতা এড়াতে 2 শিফটে বিক্রি চলছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 12টা থেকে পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, 2 অঞ্চলের জন্য 13 মার্চের বরাদ্দ টিকিট সংখ্যা 27,000। এর মধ্যে পশ্চিমাঞ্চলের 13,000 টিকিটের জন্য প্রথম ঘন্টায় প্রায় 21 লাখ হিট পড়ে সার্ভারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া যায়নি। প্রচলিত বিধি অনুসরণ করেই তো আপনি টিকিট কাটবেন, কাজে এইখানে টিকিট ব্ল্যাক হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্টার থেকে তো কোনো টিকিট প্রদান করা হচ্ছে না, বা কাউন্টার থেকে টিকিট বাইরে যাচ্ছে, বিষয়টা এরকম হওয়ার সুযোগ নেই। রেলের ঈদযাত্রার টিকিট বিক্রি চলবে 12 মার্চ পর্যন্ত, আর যাত্রা শুরু হবে 13 মার্চ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও প্রতি বছর লোকসান 2,000 কোটি। ভয়াবহ ইঞ্জিন সংকটে চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিনিয়ত ঘটছে শিডিউল বিপর্যয়। যাত্রী চাহিদা থাকলেও কোচ সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী সেবা বৃদ্ধিতে বিনিয়োগ না করে শুধু অবকাঠামো উন্নয়নে ডুবতে বসেছে রেল। নাজমুস সালিহির রিপোর্ট। ছাদ ভর্তি যাত্রী নিয়ে কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে চট্টলা এক্সপ্রেস, অথচ ট্রেন আসার আগেই কানায় কানায় পূর্ণ প্ল্যাটফর্ম। সারা দেশে ট্রেন যাত্রায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে দরকার 5,000 কোচ, অথচ আছে 2,500-এর কিছু বেশি। একদম ফুলফিল, একদম চুল পরিমাণ জায়গা নাই। যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা খুব কম। ইঞ্জিন সংকটে প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে রেলওয়ে। ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। কোনো রুটে কয়েক বছরের তুলনায় কমেছে গতি, বেড়েছে দুর্ঘটনা। পাওয়ার প্রাপ্যতার স্বল্পতার কারণে প্রতিদিনই কিছু কিছু ট্রেন অত্যাধিক বিলম্ব হচ্ছে, এতে শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। 1969-70 সালে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ছিল 486টি। স্বাধীনতার 55 বছরে তা কমে দাঁড়িয়েছে 285টিতে, যার মধ্যে 56%-এরই মেয়াদ নেই। 40-50 বছর আগের পুরানো কিছু ইঞ্জিন এখনো আমাদের কাছে আছে। বেশিরভাগ ইঞ্জিনের মেয়াদ শেষ হয়ে গেছে। এসব কারণে গত এক যুগে 20,000 কোটি টাকা লোকসান রেলওয়ের। বিশেষজ্ঞরা বলছেন, কোচ আর ইঞ্জিন না কিনে শুধু বিলাসী অবকাঠামো উন্নয়নের ফলে ডুবতে বসেছে এ খাত। বিশ্বের মধ্যে সেবা এবং গতির দিক থেকে বাংলাদেশ রেলওয়ে এখন তলানিতে আছে। আগামী 1 দশক রেলের উচিত হবে না যে কোনো অবকাঠামো উন্নয়নের পিছনে। রেল মহাপরিচালক বলছেন, এখন ইঞ্জিন কেনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে রেল ব্যবস্থাপনা। আমাদের কিছু পরিকল্পনা আছে, কিছু নতুন কোচ এবং ইঞ্জিন ক্রয়ের। এটা 2 থেকে 3 বছর লেগে যাবে। গত 10 বছরে বন্ধ হয়েছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন ও 130টি রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ বিলাসী উন্নয়নে অপরিকল্পিত বিনিয়োগ। তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, বিলাসী আর কোনো অবকাঠামোগত প্রকল্প নয়, রেলের কারিগরি বিভাগের প্রাথমিক চাহিদা মেটানোর দিকেই নজর দিতে হবে সরকারকে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র্যাব। উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তারাও।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আর আমদানির তথ্য না পাওয়া একটি প্রসাধনী গোডাউনের পণ্য জব্দ করে র্যাব। ঈদকে সামনে রেখে জমজমাট সেমাইয়ের বাজার। চাহিদা বাড়ার সুযোগে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক এ খাদ্যপণ্যটি। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে নামে র্যাব। সেখানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর কর্মকর্তারা। এ সময় ভাই ভাই ফুড প্রোডাক্টসের কারখানায় পচা দুর্গন্ধযুক্ত কাঁচামাল দিয়ে সেমাই উৎপাদনের প্রমাণ মেলে। উৎপাদিত পণ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিংয়ের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 10,000 টাকা। গরুর খাবার আমি ফ্যাক্টরির ভিতরে রাখছি, এটা আমার অপরাধ। ম্যাজিস্ট্রেট সাহেব বলছে যেন পরিবেশে আরেকবার যদি আসি এরকম যাতে না দেখি, ইনশাআল্লাহ দেখবো না। এরপরই অভিযান পরিচালনা করা হয় মোহাম্মদপুর তাজমহল রোডের প্রসাধনীর গোডাউনে। আমদানি ও উৎপাদনের কোনো তথ্য না পাওয়ায় পণ্যগুলো জব্দ করে র্যাব। সকালের দিকে একটা সেমাই কারখানায় গিয়েছিলাম। সেখানে তাদের বিএসটি এর কাগজপত্র ঠিক থাকলেও তাদের পরিবেশগত কিছু সমস্যা ছিল। তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছিল এবং তাদের সতর্ক করা হয়েছে যে তারা পরিবেশ উন্নত করে। এবং আমরা দুপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তাজমহল রোডের এই বাসায় দোতলায় সেখানে অনলাইনে লেইজি ফারজানা নামে একটা পেজ থেকে তারা অবৈধ কসমেটিক্স বিদেশি বিভিন্ন কসমেটিক্স বিক্রি করছে, যেখানে কোনো আমদানিকারকের তথ্য নাই, প্রস্তুতকারকের তথ্য নাই। ঈদ উপলক্ষে ভেজাল খাদ্য ও প্রসাধনীর কারখানায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে পথে বসেছেন অনেকে। একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে পাওয়া গেছে জাল ভিসা, ভুয়া চেক সহ প্রতারণার নানা আলামত। পরে ওরা আমাদের প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রাখছে টাকা দেওয়ার জন্য। বিদেশে চাকরির আশায় ধার দেনা করে 21 লাখ টাকা জোগাড় করেন আবুল কালাম। অস্ট্রেলিয়া যেতে টিভিআই ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানকে দেন ভিসা প্রসেস সহ যাবতীয় কাজ করতে। তবে এরপরই শুরু হয় হয়রানি। আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবিসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সবকিছু বন্ধ। টিভিআই ট্রাভেলসের বিরুদ্ধে এমন অভিযোগ আরও অনেকের। কখনো গুলশান, কখনো বনানী, কখনো বা মতিঝিলে অফিস চালায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর ভিসার আপডেট জানতে নিজেদের বানানো ভুয়া অ্যাপ চেক করতে বলেন এজেন্সিটি। সন্দেহ করলে যোগাযোগ বন্ধ করে অফিস ছেড়ে দেয় তারা। 46 লাখ টাকা আর অন্যান্য ব্যক্তিদেরকে টাকা মিলে 6.5 কোটি টাকা। এখন বাড়িতে যাইতে পারি না, মানুষের টাকার জন্য ধার দেনার জন্য মানুষের বাড়িতে এসে ধরে। প্রতারণার বিষয়ে মামলা করলে অভিযানে নামে র্যাব। উত্তরার কাউলা বাজার ও যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় 4 জনকে। গ্লোবাল নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র্যাব। বেসিক্যালি বিকেএস গ্লোবালি তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত। 30 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে এবং এই অর্থ আত্মসাৎ করার পর হতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে। অভিযানে জাল পাসপোর্ট, ভিসার কাগজপত্র, ভুয়া চেক বই জব্দ করা হয়। এগুলোর মাধ্যমেই দিনের পর দিন হাজারো ভিসা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার সমুদ্র উপকূলে বাড়ছে সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর হার। গেল এক সপ্তাহে মাত্র 3.5 কিলোমিটার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে মিলেছে 20টিরও বেশি মৃত মা কচ্ছপ, যাদের পেটে ছিল ডিম। তবে প্রতি বছর কচ্ছপের মৃত্যুর সংখ্যা বাড়ায় দুশ্চিন্তায় রয়েছে খোদ পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজার সোনারপাড়া সমুদ্র উপকূল, যার বালিয়াড়িতে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা কচ্ছপ। একদিকে পেটে রয়েছে ডিম, অন্যদিকে শরীরে আঘাতের চিহ্ন। শুধু সোনারপাড়া উপকূল নয়, পেঁচাদ্বীপ সমুদ্র উপকূলেও ভেসে আসছে মৃত কচ্ছপ। স্থানীয়দের অভিযোগ, জেলে ট্রলিং জাহাজ, বড় ট্রলার এবং অবৈধ জাল এসব কচ্ছপের মৃত্যুর জন্য দায়ী। সাগরে কচ্ছপ বাসা থাকে অনেক সময়। কালকে গেছি, কালকে দেখছি মানে 10-12টা। এই সময় জালা বাজা মারা যায়, আর কিছু লোক আছে মানে জালা বাজার সময় ওকে বাড়ি মারে ফেলে। একের পর এক কচ্ছপের মৃত্যুর মিছিল নিয়ে দুশ্চিন্তায় খোদ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। গবেষকরা বলছেন, কচ্ছপ রক্ষায় আইন প্রয়োগ এবং জেলেদের সচেতন করার বিকল্প নেই। সামুদ্রিক কাসিম যদি বাঁচে এবং মাছের সংখ্যা বাড়বে, নুন্নার সংখ্যা কমে যাবে, জেলিফিশের সংখ্যা কমে যাবে, একটা জীববৈচিত্র্য সংরক্ষণে একটা ব্যালেন্স আসবে। 26-27 অর্থ বছরে কিন্তু আমরা একটা হ্যাচারি স্থাপন
স্থাপন করব এবং একটা গার্ড অলরেডি আমরা নিয়োগের প্রক্রিয়াধীন রয়েছে। সেই গার্ডের আন্ডারে আমরা দক্ষিণপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পশ্চিমপাড়া এবং পূর্বপাড়া যে রয়েছে, পূর্বপাড়ার মধ্যে অন্তত এই দুইটা এরিয়ার মধ্যে আমরা হ্যাচারি স্থাপন পূর্বক সেখানে আমরা কাছিমের ডিম আমরা সংরক্ষণ করব। কক্সবাজার সমুদ্র উপকূলে গত 2 মাসে অলিভ রিডলি প্রজাতির অন্তত 70টি কচ্ছপের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের দোলযাত্রা। সকালে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মন্দিরে চলে আবির খেলা। একে অপরকে রং মাখিয়ে উৎসব আনন্দে মাতেন সব বয়সী মানুষ। পাশাপাশি বের হয় র্যালি। এছাড়া মাগুরা, খাগড়াছড়ি সহ অন্যান্য জেলাতেও মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা, যজ্ঞ ও প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান। চীনের বিপক্ষে হারলেও বাংলাদেশ নারী দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আফ্রিদা ঋতুপর্ণাদের জন্য বোনাস ঘোষণা করেছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা। সময় সংবাদে তিনি জানান, বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য ফেডারেশনের কর্তারা। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও আশাবাদী তাবিথ। গ্রুপের সেরা 2 থেকেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলবে বলেও বিশ্বাস তার। সিডনি থেকে পারভিন আক্তারের আসা আরও একটি রিপোর্ট। বাংলাদেশ বনাম চীন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে লাল সবুজের প্রতিনিধিরা। আমরা আমাদের মাঝে পেয়েছি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে। আপনি কি কল্পনা করেছিলেন কিনা যে আমরা এমন পারফর্ম করব? ইয়েস, উত্তরে হলো যে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশের মেয়ে দল, নারী দলরা একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা খেলতে পারে। পজিশন রেট আমি যদি কথা বলি, পাসিং অ্যাকুরেসি আমি যদি কথা বলি, অ্যান্ড বিশেষ করে ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা আমাদের মেয়েরা কিন্তু স্ট্রেংথ এবং ফিটনেসের জায়গাতে কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। পারফরমেন্সটা সিন্স আমরা বেস্ট টিমের সাথে খেলেছিলাম, নেক্সট দলের সাথে খেলতে অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিবে। পরের ম্যাচ আগামী 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে একই মাঠে। আপনি যদি পয়েন্ট তালিকাতে দেখেন, আমরা এখন 3য় স্থানে আছি আমাদের গ্রুপে। আর আপনি যদি সবগুলা গ্রুপে দেখেন, আমরা কিন্তু 3য় স্থানে এগিয়ে আছি। আর আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 2 জন থার্ড কিন্তু কোয়ালিফাই করবে। উত্তর কোরিয়া তো অনেক শক্তিশালী দল, তার আগে মেয়েদেরকে বুস্ট আপ করার জন্য আপনি কি ভেবেছেন? দেখেন, বাংলাদেশও খুব শক্তিশালী দল। অফকোর্স উত্তর কোরিয়ার অতীত বলে যে তারা খুব ভালো দল, বাট এর আগে দল বাংলাদেশকে ওরা কখনো খেলে নাই। তো আমি আশাবাদী যে আমাদের দল ইকুয়াল পারফরমেন্সই দেখাবে। আমরা তাদেরকে অলরেডি একটা বোনাস ঘোষণা করব তাদের সাথে কথা বলে। নেক্সট 2টি ম্যাচের ব্যাপারে তাদেরকে আমি একটা ভালো পারফরমেন্সের জন্য বোনাস ঘোষণা করব। অনেক দেশের বা এখানকার ফেডারেশনের লোকজন ছিলেন, তারা আসলে আমাদের মেয়েদের সম্পর্কে কতটা প্রশংসা, নিশ্চয়ই কোনো প্রশংসার কথা বলেছে। তাদের খুব ভালো লেগেছে যে আমরা খুব গুছিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছি। দ্বিতীয় হলো বাংলাদেশের যে অ্যাভারেজ এজ, সবাই অবাক হয়ে যায় শুনে যে আমাদের অ্যাভারেজ এজ যে মাত্র 19 বছর বয়স। তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী। আমার পাশে চাইনিজ ফেডারেশন অ্যাসোসিয়েশনে কিন্তু কর্তৃপক্ষরা ছিলেন, তারাও কিন্তু আমাকে কংগ্রেচুলেট করেছে ভালো খেলা দেওয়ার জন্য। বিশেষ করে যেটা আমি বললাম, আমাদের গোলকিপারের পারফরমেন্স, বিশেষ করে ঋতুর অলমোস্ট ওপেনিং ম্যাচ, বিশেষ করে মনিকা চাকমার মিডফিল্ডে যে ড্রিবলিংয়ের অবস্থা ছিল। সমর্থকদের মতো বাফুফের সভাপতি ও স্বপ্নবাজ, পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতিশোধ নিতে মরিয়া ইরান, সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়, লেবাননে ভূমি দখল। তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের।